আসন্ন ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আজকে জেনারেল স্টাডিজের বিশেষ 50টা প্র্যাকটিস সেট ডিসকাস করব, যেটা আমাদের সপ্তম প্র্যাকটিস সেট। ভালো করে দেখে নাও, আজকের কোশ্চেনগুলো কিন্তু শুধু যে ফুড এসআই পরীক্ষার স্ট্যান্ডার্ডের তা কিন্তু নয়, কিছু কিছু কোশ্চেন মিসলেনিয়াস বা ডাব্লিউবিসি স্ট্যান্ডার্ডেরও। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো, কিছু কিছু পয়েন্ট কিন্তু নোট ডাউন করা দরকার। ওকে, চল আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, স্ক্রিনটা সেট আপ করি। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, প্রচুর পরীক্ষায় আসে। কি বলেছে দেখো, দেখে দেখে নাও কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছে? দেখো এগুলো কিন্তু বান্টি বাবলি। এই এই সমস্ত কোশ্চেন কিন্তু কোনো বইয়ে থাকে না, তোমরা বিভিন্ন বিষয় কতটা চর্চা করছো তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি অ্যান্সার হবে? একদমই একদমই দাঁড়াও দেখি, পিতা পুত্র। বান্টি আর বাবলি বলছো? আর কেউ? বান্টি বাবলি। বান্টি বাবলি, আচ্ছা। এখানে বলেছে পিতা পুত্রের, তাহলে পিতা পুত্র বলতে যেখানে অমিতাভ অমিতাভ বচ্চন পিতা হয়েছে আর অভিষেক বচ্চন পুত্র হয়েছে, এটা কোন সিনেমায় হয়েছে? এটা তো বান্টি বাবলিতে ছিল না, এটা তো সরকার হবে। সরকার বই যেটা সিনেমা, যেটা রামগোপাল বর্মা যেটা ডিরেক্টর বলে আমার খুব খুব মানে খুব সম্ভবত মনে হয়। তো সেটা হচ্ছে একটা রাজনীতি অপরাধ জগৎ এই নিয়ে একটা সিনেমা হয়েছিল, যেখানে অমিতাভ বচ্চনের 3টে না 4টে ছেলে ছিল, তার মধ্যে ছোট ছেলের ভূমিকায় অভিষেক বচ্চন ছিল, বান্টের বাবলিতে ছিল না কিন্তু। ওকে, পরে কোশ্চেন দেখো, এটা জানা কোশ্চেন, স্ট্যাটিক জিকে। আগা খা কাপ কোন খেলায় দেওয়া হয়? হকি। হকি হকি। কি হবে? আগা খাঁ। হকি 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 স্যার। হকি হকি হকি, সুন্দর। পরের, কোন অভিনেতাকে ছোট নবাব বলা হয়? এনার পিতা একজন ক্রিকেট খেলোয়াড়, তিনি কে? সাইফ আলী খান। শোয়েব আলী খান। শোয়েব আলী সেফ খান। আলী খান। সেফ আলী খানের বাবার নাম কি? মসউর পটেডি আলী খান। মনসুর আলী খান পটৌডি। মনসুর আলী খান পটৌডি। চোখ কানা। হ্যাঁ একটা চোখ কানা। হ্যাঁ, এবার ওনার সম্পর্কে একটা বিশেষ ব্যাপার রয়েছে। উনি হচ্ছে ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার ছিলেন, মানে কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পড়ো। সঙ্গীতে এই শব্দগুলোর পরিচয় কি? ঘরানা। মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর। এই যে ঘরানা। এতগুলো শব্দ বললাম, এই শব্দগুলো মিউজিকের সঙ্গে কিভাবে সম্পর্কিত? এগুলো কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে ঘরানা, ডিফারেন্ট জনার বা ডিফারেন্ট ঘরানা। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও যে ভারতীয় সঙ্গীতে এগুলো প্রত্যেকটা এক একটা ডিফারেন্ট টাইপ অফ ঘরানা, শাস্ত্রীয় ঘরানা বলতে পারি। ঠিক আছে, চলো। এছাড়া পাতিওয়ালাও এক টাইপের ঘরানা হয়। নেক্সট কোশ্চেন দেখে না, একদম ইতিহাসের কোর কোশ্চেন, পারা উচিত। কোন তুগলক সুলতান দিল্লি থেকে দেবগিরি, দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়, যেটা হচ্ছে দৌলতাবাদ নামে পরিচিত? কি হবে? মোহাম্মদ বিন তুগলক। এনার এই সিদ্ধান্তের অনেক ঐতিহাসিক সমালোচনা করে এবং পাগলা রাজাও বলা হয়। এবার কোশ্চেন আর একটু টাফ হলে আসতে পারে। এই যে রাজধানীর স্থানান্তর, এটা কত সালে? কেউ বলতে পারবে কত সালে? কত সালে? লিখে নাও, 1327। 1327। ওকে, পরের কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী। একদমই তাই, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী, সুন্দর, পারফেক্ট, ব্রাহ্মণী নদী হচ্ছে। চল, ইক্সিলাস ছিলেন একজন, দেখো পুরো জিকের কোর কোশ্চেন। ইক্সিলাস ছিলেন একজন, কি হবে? রোমান কবি শুনিনি। ইনি হচ্ছেন, নোট ডাউন করে নিতে পারো, গ্রিক কবি। দেখো এগুলো পরীক্ষায় ইচ্ছা করে কোশ্চেন দিতেই পারে। আজকের মানে সেটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কঠিন কোশ্চেন পাবে, সহজ নয় কিন্তু। নেক্সট দেখে নাও, এটা একদম কোর সায়েন্সের কোশ্চেন। দেখি যাদের কেমিস্ট্রি সাবজেক্ট ছিল, দেবাশিস বলা উচিত, দেখি কি পারা যায় কিনা। একটি ঘরের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা 40%, তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে
আপেক্ষিক আর্দ্রতা কিভাবে পরিবর্তিত হবে? বাড়বে, অপরিবর্তিত থাকবে, কমবে, ঘরের আয়তনের উপর নির্ভর করবে। কি হবে? কি হবে? কি মনে হয়? ভালো কোশ্চেন, যে পারবে অ্যান্সার করো তো। যে টেম্পারেচারের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কি সম্পর্ক? স্যার একই থাকবে। আচ্ছা, একই স্যার ওটা থাকবে। তো আর কেউ? বাড়ে তো। আচ্ছা, বাড়ে। আচ্ছা, তাহলে কে একজন বলছো? এটা হ্যাঁ হ্যাঁ, বন্ধ ঘরে। বন্ধ ঘর, একদমই তাই। মানে ঘর বন্ধ, তাহলে কি হবে? আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কে বলবে? আপেক্ষিক, বাতাসে জলীয় বাষ্প। হুম, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ একটা বাতাসে বা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। ওকে, একক আয়তনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হতে পারে। ব্যাস ব্যাস, তাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলি। টেম্পারেচার ছিল 20%, হয়ে গেছে 30%, টেম্পারেচার ইনক্রিজ করেছে। তাহলে তাপমাত্রা যদি বাড়ে, ভালো করে শোনো, এই তাপমাত্রা তাহলে দুটো জিনিসের মধ্যে ফ্যাক্টর, ভালো করে বুঝবে। একটা তাপমাত্রা বা উষ্ণতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এইগুলোই কিন্তু কোশ্চেন দেয়। জাস্ট তোমাকে কম্পিটিটিভ এক্সামে কাকে আপেক্ষিক আর্দ্রতা, এটার থেকে ইম্পর্টেন্ট আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে তাপমাত্রার কি সম্পর্ক, এটা জানা বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি সম্পর্ক? এদের মধ্যে পরস্পর ব্যস্ত সম্পর্ক। যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমাতে হয়, তাপমাত্রা বাড়াতেই হবে। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কি হবে? কমবে। নোট ডাউন করো, এটা WBCS এটা 2000 বন্ধ ঘর কিংবা খোলা, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে, বায়ু প্রবাহের ওপর ম্যাটার করে, কিন্তু সেটা সামান্য সামান্যতম একটা চেঞ্জ হতে পারে। কিন্তু এখানে বন্ধঘর বলে দিয়ে আরো আমি স্পেসিফিক অ্যান্সার বলতেই পারি যে যদি তাপমাত্রা আমি বৃদ্ধি করি, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমবে। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। দারুণ কোশ্চেন, এটা বলা উচিত। ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্রটি কোথায়? তারাপুরে। আর কেউ? আর কেউ? তারাপুর স্যার। তারাপুর। এবার নেক্সট কোশ্চেন। তাপবিদ পরমাণু উৎপাদক কেন্দ্র তারাপুর ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। দেখো, একটা কোশ্চেনের সঙ্গে কিন্তু আর একটা কোশ্চেন আমাদের আলোচনা করে নেওয়াটা আবশ্যক। এবার আরেকটা একটু স্ক্রিনশট নেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 নিয়ে নাও। একটু পারলে লিখে রাখো ছোট ছোট পয়েন্ট করে, বুঝলে? বিভিন্ন জিনিস পারলে লিখে রাখো, সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। দেখো, এরপর যদি বলা হয় এই যে তারাপুর পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র, এটা কার আন্ডারে রয়েছে, এর পরিচালনার দায়িত্বে কে রয়েছে? কঠিন কোশ্চেন, WBS স্ট্যান্ডার্ড, মিসলেনিয়াস স্ট্যান্ডার্ড। কিরকম কোশ্চেন? লিখে রাখতে পারো, NPCIL। NPCIL এর কিন্তু দায়িত্বে রয়েছে। ফুল ফর্ম কি? লিখে রাখো, আমি আর লেখা স্পেস নেই আমার এই মুহূর্তে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্যের নিদর্শন নেই? স্থাপত্যের নিদর্শন নেই। লাহোরে। লাহোরে, পারফেক্ট অ্যান্সার। লাহোর। দেখো, আগ্রাতে থেকে আরম্ভ করে ফতেপুর, দিল্লিতে সব জায়গায় আছে, এলাহাবাদ থেকে আরম্ভ করে সব জায়গাতেই আছে, কিন্তু লাহোরে নেই। নেক্সট, ফুটবল খেলায় 5বার বিশ্বকাপ জিতেছে কোন দেশ? আর্জেন্টিনা। ব্রাজিল। 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 চলো বাকিগুলো একটু, আমি এটা স্পোর্টসের জিকে ক্লাসে বলেছিলাম। ব্রাজিল 5বার, ইটালি কবার? 4বার। 4বার। বারবার। আর্জেন্টিনা কবার? 3বার। 3বার। ফ্রান্স কবার? 2বার। ঠিক আছে, এটা কিন্তু কবার জিতেছে সেটা। ঠিক আছে, 4বার। আর কোন দল জিতেছে বলেছিলাম? জার্মানি। জার্মানি, পশ্চিম জার্মানি বা জার্মানি। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। দারুণ কোশ্চেন এটা। দেখো, এগুলো কিন্তু চর্চা প্রয়োজন, চর্চা থাকলেই পারবে। 25 বছর আগে হারানো টলিউডের কোন প্রখ্যাত অভিনেতা, যার পৌত্রের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের পৌত্রী চিত্রাভিনয় করেছে? দেখো, একটু একটু অন্যরকম টাইপের কোশ্চেন, পারা উচিত একটু, যারা মানে। ছবি বিশ্বাস স্যার। কার কার? ছবি বিশ্বাস। না না না, দেখো ভালো করে শোনো।
এখানে অ্যান্সার হবে উত্তম কুমার। দেখো, উত্তম কুমারের যে পৌত্র, উত্তম কুমারের পুত্রর নাম হচ্ছে গৌরব চট্টোপাধ্যায়, অনেকেই কিন্তু জানো। আর হেমন্ত মুখার্জির পত্রীর নাম হচ্ছে মৌসুমী চ্যাটার্জির যে মেয়ে, মেঘা। আমার মেঘা আমি চ্যাটার্জি। স্যার মৌসুমী চ্যাটার্জি বৌমা জানতাম, কিন্তু তার হ্যাঁ, মেয়ে কোনটা হ্যাঁ, সেটা একটা সিনেমাতেই অভিনয় করেছে 2005-06 সালের দিকে, আমি তখন অনেক ছোট, তখন সিনেমাগুলো আসতো, খুব হাইপ হয়েছিল আর কি, এই গৌরব আর মেঘা। সিনেমাটা ফ্লপ করলেও গানগুলো বেশ আমার মনে ছিল। সিনেমাটার নাম কি একটা, মানে খেয়াল নেই, সার্চ করলে দেখতে হবে। কি ভালোবাসার অপর নাম না, অনেক কিরকম নাম, এটা সিনেমার নাম ছিল আর কি, ভালোবাসা শব্দটা আছে আর কি। তো তখন এই কথাটা মনে আছে। উত্তম কুমারের নাতি এই গৌরব, এখনো গৌরব বিভিন্ন বিলো কোয়ালিটি সিরিয়ালে অভিনয় করে থাকে, পরিচিত মুখ। চল নেক্সট কোশ্চেন। WTOর আগের নাম কি ছিল? দ্যাট ক্রিকেট। কি Okay. হবে? WTOর আগের নাম কি ছিল? কি হবে? গ্যাট। এই গ্যাটের ফুল ফর্ম বলা যাবে? WBCS এর কোশ্চেন, গ্যাটের ফুল ফর্ম বলতে পারবে? লিখে নিতে স্যার পারো। জেনারেল ট্রাফিক সামথিং না জেনারেল। না, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। ওকে, যেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যকে কন্ট্রোল করে, যে আন্তর্দেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক যে বিভিন্ন দেশের সঙ্গে দেশের বা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজ্যের যেটা আন্তর্জাতিক স্তরে, সেটা কন্ট্রোল করবে কিন্তু গ্যাট। এটা পরবর্তী ক্ষেত্রে 1995 সালে আমরা এটাকে রূপান্তরিত হয়ে WTOর জায়গায় নিয়ে আসতে পারছি। ওকে, চলো একদম কেমিস্ট্রির কোর কোশ্চেন, দেবাশিসের বলা উচিত। অ্যামোনিয়াম মলিবডেট হলুদ পদক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও কিসের দ্রবণে? কঠিন কোশ্চেন, বোরের দ্রবণে। কঠিন কোশ্চেন। আর কেউ বলো, দেবাশিস সাহস করে বলো, রাকেশ বলতে পারবে? কঠিন কোশ্চেন, একদম কোর কেমিস্ট্রি যাকে বলে, মানে 11-12 কেমিস্ট্রি খুব ভালো করে পড়লে তখন পারবে। এইগুলো এক একটা কোশ্চেন থাকলে কম্পিটিশনে স্কিপ করে দেওয়া ভালো। অ্যান্সার হবে ফসফেট দ্রবণে। একটা জিনিস প্রত্যেককে বলি, আন্দাজে কিন্তু করবে না, সব জানবে এমন কোনো মানে নেই, কিন্তু আন্দাজে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খেয়াল রেখো এটা। চল পরেরটা। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি নামে পরিচিত? অনেকবার আলোচনা হয়েছে। পার্লামেন্ট সংস্কার। মরলে মিন্টো সংস্কার আইন, অনেকবার কিন্তু এটা নিয়ে ডিসকাস হয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন, দারুণ কোশ্চেন, দেখে নাও, তাড়াহুড়ো করবে না। সামুদ্রিক মৎস্য, স্পেলিংটা ভুল আছে, উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয় কোন উপকূলে? অপশন দেখে তাড়াহুড়ো নয়, প্রথমেই বলছি। বলতে পারবে? কর্ণাটক আর পশ্চিমবঙ্গ। কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। আচ্ছা, আর কেউ? পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র উপকূলে। পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র। আচ্ছা, আর একটা জিনিস শুনে অবাক লাগবে, আমরা মাছ মানেই তোমরা এখানে দেখে নিচ্ছ কোন অপশানে পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ দেখে নিচ্ছ, দিয়ে সেটাকেই একটা করার চেষ্টা করছো, কারণ পশ্চিমবঙ্গে বাঙালিরা মাছ খেতে ভালোবাসে। কিন্তু উৎপাদন বা উত্তোলিত বা মাছ ধরা বা মৎস্য শিল্প একদম মানে মানে ফুড প্রসেসিং হিসাবে বিভিন্ন দেশে ট্রান্সফার করা, বিভিন্ন ভারতে ছড়িয়ে দেওয়া, এখানে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকাই নেই। কেন? পশ্চিমের উপকূল খুব ছোট উপকূল, ভেবে দেখো ভালো করে, কথাটা বোঝো। পশ্চিমবঙ্গের উপকূল তো খুব ছোট্ট উপকূল, হ্যাঁ কি না? ধরা হয় তো জুনপুট, মন্দারমণি, দীঘার ওই কিছুটা অংশে, হ্যাঁ কি না? বাকি জায়গাগুলো তো উপকূল অনেক লম্বা বিস্তৃত উপকূল। সাউথ 24 পরগনাতে কোনো উপকূল সেই অর্থে নেই, ভগ্ন বদ্বীপ অঞ্চল, হ্যাঁ কি না? মৎস্য উৎপাদনের অধিকাংশ দখল করা হয় একদম মহারাষ্ট্র থেকে কন্যাকুমারী, তাহলে অ্যান্সার হবে কেরালা ও মহারাষ্ট্র। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, পশ্চিম উপকূল কিন্তু মাছ ধরার জন্য বিখ্যাত, পশ্চিম উপকূল, পূর্ব উপকূল নয়। কথাটা বুঝতে পারলে? পশ্চিম উপকূল, যেটা শুরু হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া হয়ে, গোয়া হচ্ছে মাছের কেন্দ্রবিন্দু যাকে বলে। একটু চর্চা করা প্রয়োজন, কিন্তু এগুলো মানে ক্লাসে কোনো টপিকের মধ্যে এই কোশ্চেন থাকবে না, এটা কিন্তু একটু চোখ কান করে রাখা, একটু পেপার টেপার পড়লে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, চল নেক্সট। ভালো কোশ্চেন, এটাও দেবাশিসের জোনের কোশ্চেন, দেখো দেবাশিস পারো কিনা। জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করার পদ্ধতিকে কি বলা হয়?
প্রত্যেকেই পারবে, একটু ভাবো। কম্পোস্টিং কম্পোস্টিং, কম্পোস্টিং ভেরি গুড, কম্পোস্টিং সার কম্পোস্টিং সার, তৈরিতে। হ্যাঁ কম্পোস্ট সার বা কম্পোস্ট কম্পোস্টিং, সার তৈরি হয়, জৈব সার তৈরি করা হয়। একদমই কম্পোস্টিং, পারফেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখি। এই দেখো এই কোশ্চেনগুলো আমি কোন নোটে লেখাতে কোন পারবো, ভারতীয় টেনিস দেখে খেলোয়াড়? নাও একটু, প্রত্যেকে মিউট করো। কোন ভারতীয় টেনিস খেলোয়াড়ের পিতা প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড় এবং মা প্রখ্যাত বাস্কেটবল? তাহলে বাবা হচ্ছে হকি খেলোয়াড়, মা হচ্ছে বাস্কেটবল খেলোয়াড়, তাহলে কে হবে? দেখো এগুলো কি কোনো নোটে লেখাতে পারবো? এগুলো আলোচনার মাধ্যমে কিন্তু আসবে, বলতে পারবে? অ্যান্সার নোট ডাউন করো। লিয়েন্ডার পেজ, লিয়েন্ডার পেজ, দেখো খুব ভালো টপিক, এগুলো খুব জানার জিনিস এগুলো, দেখো এগুলো মনে রাখো, মনে রাখো। চলো নেক্সট আবার কেমিস্ট্রি কোশ্চেন কি বলেছে দেখো। 11-12 কেমিস্ট্রি, একটি পি টাইপ অর্ধপরিবাহী প্রধান তড়িৎ বহনকারী হলো? ইলেকট্রন। না। কে তড়িৎ পরিবহন করে না, পি টাইপে? ধনাত্মক হোল। ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে, ঋণাত্মক আয়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে হচ্ছে। চলো এটাও ভালো কোশ্চেন। স্যার একটু ইন্টারাপ্ট করছি। বলো বলো বলো। স্যার বলছি আয়নের সময় আর ক্যাথোড অ্যানোডের সময় স্যার একটু যদি শর্টলি পার্থক্য, বলে দেন যে না এটা হ্যাঁ মানে কোনটা কি পরিবহন করে সেটা। ক্যাথোড অ্যানোডের সঙ্গে এনপি টাইপ অর্ধপরিবাহীর কোনো সম্পর্ক নেই। প্রথমেই বলে রাখি, এখানে হোল বা ছিদ্র, যেটাকে হচ্ছে আমরা মানে ওই গ্যাপ এন টাইপ আর পি টাইপের যে গ্যাপ সৃষ্টি, সেটার সঙ্গে ইলেকট্রোলাইসিস ক্যাথোড অ্যানোডের কিন্তু পার্থক্য আছে। আর এত শর্ট মানে এমসিকিউ টপিকের মধ্যে এই তিনটে এন টাইপ পি টাইপ ডিসকাস করা মুশকিল। আমাকে আলোচনা করতে হবে হোল কাকে বলে, সেখান থেকে অনেক বড় এন টাইপ অনেক প্রচুর শুধু বড়। তড়িৎ পরিবহনকারীর নামগুলো বলুন তাহলে। তড়িৎ পরিবহনের নাম এরকম বলা মুশকিল, এটুকু বলে রাখি যে এন টাইপের ক্ষেত্রে ধনাত্মক আয়ন আর পি টাইপের ক্ষেত্রে ঋণাত্মক আয়ন, এটা শুধু মনে রাখতে পারো। কিন্তু কি করে এই ব্যাপারটা আসছে এক্সপ্লেনেশন, এটার জন্য কিন্তু আমার একটা একবারে ক্লাস চলে যাবে যে মানে পরিবাহিতা টপিকটা। ওকে চল নেক্সট কোশ্চেন। কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? এটা পারবে, এটা পারবে। আবুল ফজল আকবর। আকবর 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 আকবর, একদমই তাই, আকবর। সুন্দর, দেখে নাও ভালো কোশ্চেন। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিকের মধ্যে কোন দুটি ৭৫তম সংবিধানের মধ্যে সংশোধিত হয়েছিল? কমন কোশ্চেন, সহজ কোশ্চেন, বলো কোন দুটি অ্যাড করা হয়েছে? কোন দুটি অ্যাড করা হয়েছে? উত্তম, খুব তাড়াতাড়ি। স্যার ওই এটা স্যার ধর্মনিরপেক্ষ আর ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অপশন 2। যখন আমরা প্রস্তাবনা প্রথমে ছিল, প্রস্তাবনায় কিন্তু সমাজতান্ত্রিক আর সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ ইনক্লুড ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা 75 সাল নয়, অ্যাকচুয়ালি 76 সাল বলা উচিত, আমি বলেওছিলাম এটা ক্লাসে। 76 সালে সংবিধান, 76 সাল, হ্যাঁ 76 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে এইটা কিন্তু করা হয়েছে। ওকে, আর একটা শব্দ অ্যাড করা হয়েছিল, বলা যাবে কি? সংহতি। জাতীয় ঐক্য। ঐক্য সংগতি। হ্যাঁ একদম একদম পারফেক্ট। জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য ও সংহতি, এটাও কিন্তু অখণ্ডতা মানে ব্যাপারটা মানে করা হয় আর কি, জাতীয় ঐক্য ও অখণ্ডতা। বুঝছে? চল নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। ভারত পাকিস্তানের সীমানা চিহ্নিত করেন কে? র্যাডক্লিফ। এই অনুসারে র্যাডক্লিফ লাইন কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, সহজ কোশ্চেন, বহুবার আলোচনা হয়েছে। সত্য বিলোপ নীতি। ওয়েলেসলি। সত্য বিলোপ নীতি কি হবে? কোন মানে হিন্দু রাজাদের ওপর সত্য বিলোপ নীতি কে করেছিল বলো? এবার সত্য বিলোপ নীতি শুধু নয়, এর সঙ্গে কোশ্চেন আসবে সত্য বিলোপ নীতি কি। আগে একটু আলোচনা হোক, সত্য বিলোপ নীতি কি? কেউ একজন, বাকিদের একটু হেল্প হবে যারা প্রথম শুনছো বা এই টপিকটা সবার ডাউট আছে। সত্য বিলোপ নীতি বলো কেউ একজন। স্যার ওই যুদ্ধে হেরে গেলে সম্পূর্ণ দায়িত্ব নেবে ব্রিটিশ, সেই রাজ্যের সব অধিকার নেবে। অধিকার অধিকার মালিকানা। অধিকার 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 বলতে আরেকটু ক্লিয়ার করো। তথ্য না থাকলে আরেকবার বলবে, আরেকবার একটু ভালো করে বলো।
দেখো আমাদের তো ভারত তো বিভিন্ন ছোট 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 রাজা ছিল, তাহলে এইটার ব্যাপারটা কি, মানে এটা কিভাবে এই সত্য বিলোপ নীতিটা প্রয়োগ করা হয়েছিল, মানে কেনই বা প্রয়োগ করা হয়েছিল বলা যাবে? স্যার অনেক ক্ষেত্রে এটাও ছিল যে যে যাদের ছেলে মেয়ে মানে ছেলে থাকবে না যেসব উত্তরাধিকার, রাজাদের, তাদের উত্তরাধিকার। উত্তরাধিকার একটা কুশাসনের উত্তরাধিকার। জন্য ছিল, হুম। কুশাসনের জন্য। মানে বিভিন্নভাবে সেটা হচ্ছে কোনোভাবে অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করলে, প্রজা কোনো কারণে বিদ্রোহ করলে, বা কোনো শাসনতান্ত্রিক কোনো কিছু সমস্যা থাকলে কি করা হবে, ব্রিটিশ ভারতের অধীনস্থ হবে এবং সঙ্গে সঙ্গে সেই যে দেশীয় রাজ্যটি তাদের নিজস্ব পদমর্যাদা হারাবে। ওকে, এটাকেই বলা হয় সত্য বিলোপ নীতি। অবাক লাগলো, আমি ইতিহাসের 5টা ক্লাস নিয়েছি। স্যার এটা ডালহৌসি হবে, ভুল করে বলে ফেলেছি। হ্যাঁ, আমি এটাই সরি বলছি। তোমরা ওয়েলেসলি কেন বললে এত কিছু বলার পরে? অ্যান্সার কি হবে? ডালহৌসি। তো কেন ওয়েলেসলি বলছো? 1948। 1948। এবার আরেকটা জিনিস, কোশ্চেন দেখলাম কয়েকটা প্র্যাকটিস সেটে, 1848, 1848 1848 এটা ইন্ট্রোডিউস করা হয়। কতদিন পর্যন্ত এই ব্যাপারটা চলছিল? স্যার 59 পর্যন্ত ওটা বাতিল 59 করে পর্যন্ত। দিয়েছিল ভেরি গুড, ভেরি গুড, সুন্দর ক্যানিং। সুন্দর। ক্যানিং এসে কিন্তু এটা বাতিল করে। এবার প্রথম কোন রাজ্য, স্যার প্রথম কোন অযোধ্যাকে রাজ্য, কুশাসনের জন্য প্রথম কোন রাজ্য? নর্মাল প্রথমেই যদি রাজ্যের কথা বলা সাতারা। হয়, সাতারা। সাতারা। সাতারার পর আস্তে আস্তে জয়িতপুর, তারপরে হচ্ছে সম্বলপুর, বাঘাট, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, অওধ, প্রত্যেকটা কিন্তু আস্তে 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 ইনক্লুড করা হয়ে যায়। ঠিক আছে, এটা ওয়েলেসলি আশা করিনি তোমাদের থেকে। নেক্সট কোশ্চেন, উপদ্বীপীয় অঞ্চলে মুখ্য সেচ ব্যবস্থা হলো? ভারতের উপদ্বীপীয় অংশে মানে মুখ্য সেচ ব্যবস্থা হলো, বলো? উপদ্বীপীয় অংশ বলতে কোনটা? উপদ্বীপীয় আমাদের ভারতের যদি আমরা ম্যাপ একটু আঁকতে যাই, তাহলে মোটামুটি ভারতের ম্যাপটা এইরকম একটা দাঁড়ায়, হ্যাঁ কি না? হয়েছে। উপদ্বীপীয় অংশ বলতে ঠিক এই কর্কটক্রান্তি রেখা চলে গেছে এর নিচের অংশটা, যে এই যে উপদ্বীপ, এই উপদ্বীপীয় ভারত এইটা বলে, অর্থাৎ দক্ষিণ ভারত বলতে পারি আমরা, যে বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশ। তাহলে এখানে কোন পদ্ধতিতে সেচ ব্যবস্থা করা হয় বলা যাবে? স্যার অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে করলে ওই কয়াল বা বদ্ধ জলাভূমিতে ইউজ করা একদম হতো ভেরি গুড, তামিলনাড়ুর ক্ষেত্রে। পারফেক্ট। শুনে নাও, পুকুর ও বদ্ধ জলাভূমি। কারণ কি বলতো, আমরা নর্মালি উত্তর ভারতের সেচ দেখি, সেচ ব্যবস্থা দেখি খালের মাধ্যমে। কারণ উত্তর ভারতের নদীগুলো কি হয়, বরফ গোলা জলে উচ্চভূমি। পুষ্ট। এই কারণে হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হচ্ছে, বরফ জলা গলে পুষ্ট, সারা বছর জল থাকছে। গঙ্গায় একটু জল শুকিয়ে যায় দেখেছো? যায় না। কিন্তু মালভূমি অঞ্চলের নদীতে জল কিন্তু কমে যায়, শুকিয়ে যায়, বা একদম মানে সেখানে খাল দ্বারা করা কিন্তু সম্ভব হয় না। এক্ষেত্রে বদ্ধ জলাভূমি দেখেই কি করা হয়, চাষ করা হয়। বুঝতে পারলে? আর অমসৃণ আর পাথুরে অংশে জল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, এখানে কিন্তু এই বদ্ধ জলাভূমিতে করা হয়। ঠিক আছে, অসুবিধা নেই, স্যার বোঝা অল গেছে? ওভার ইন্ডিয়া বললে তাহলে তো কূপ বা নলকূপ হবে তো। নলকূপ হবে। তবে এই কোশ্চেনটা কেন ডাউটফুল বলছি বলতো? তবে দক্ষিণ ভারতে কর্ণাটক বলো বা তোমার হচ্ছে তামিলনাড়ু অংশে তামিলনাড়ু। বলো, সেখানে প্রচুর কূপের পদ্ধতিও কিন্তু বাড়ছে। এই উপদ্বীপীয় অঞ্চল বলে কোশ্চেনকে ডাউট করে দিয়েছে। এই রকম কিন্তু প্রপার কোনো স্ট্যাট নেই যে কোনটা বেশি হয়, নলকূপ সাহায্যে বা ইলেকট্রিক যে মানে সাবমার্সিবলের সাহায্যে, নাকি পুকুর বা পদ্ম জলাভূমির সাহায্যে। কোনো স্ট্যাট নেই যে কার পার্সেন্ট বেশি। তবে প্রচলিত পদ্ধতি হচ্ছে এই পুকুর বা পদ্ম জলাভূমি। ওকে, স্যার উত্তর ভারত বললে তাহলে উত্তর কূপটাই তো বলে সব উত্তর জায়গায়, নলকূপ কূপ। উত্তর ভারত বলতে দেখো, উত্তর ভারতে যদি তুমি বলো, হরিয়ানা, পাঞ্জাব বলো, তাহলে কিন্তু খাল ও কূপ দুটো তো প্যারালাল। নদী, না না না, শুধু নদী নয়, নদীর খাল থেকে খাল 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 কেটে করে। খাল 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 ও কূপ। যদি তুমি পশ্চিমবঙ্গ বলো, পশ্চিমবঙ্গ কিন্তু কূপ। বিহার বলো কূপ। উত্তরপ্রদেশ বলো, সেখানে কিন্তু কূপের প্রচলন বাড়ছে, কিন্তু সেচ খাল বেশি। বুঝতে পারলে? চল নেক্সট। নেক্সট, সিগমুন্ড ফ্রয়েড মনোসমীক্ষক। স্যার কে? স্নায়ুবিজ্ঞানী। স্নায়ুবিজ্ঞানী বা মনোসমীক্ষক। ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, ভেরি গুড, স্নায়ুবিজ্ঞানী। এবার বলতে পারবে যে ইনি কোন দেশের? আর একটা কোশ্চেন অ্যাড করলাম, সিগমুন্ড ফ্রয়েড কোন স্যার দেশের? হল্যান্ড বা লিখে রাখো, নেদারল্যান্ড। অস্ট্রিয়া। অস্ট্রিয়া।
ওকে, চল নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা ডবল রিপিট হয়ে গেছে, সেম কোশ্চেন, দাঁড়িয়ে যাও, সেমগুলো কোশ্চেন আবার এসে গেছে, এই পেজটা ডবল রিপিট হয়েছে। হ্যাঁ, চল দেখি এটা পারো কিনা। সহজ কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? ভানু সিংহ। ভানু সিংহ। ভানু সিং ভানু সিং ভানু সিংহ। ভানু সিংহ ছাড়াও আর একটা ছদ্মনাম বলতে পারবে কেউ? দেখি কে বলতে পারে। ভানু সিংহ অনেকবার পড়েছি, ভানু সিংহ ছাড়া আর কেউ? আর কেউ? লিখে রাখো, আন্নাকালী পাকড়াসি, শুনে থাকতে পারো। কেউ শুনেছো? আন্নাকালী পাকড়াসি। আরও ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। চল নেক্সট দেখে নাও, কার উপর ভিত্তি করে সংবিধানের মডেল গঠিত হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935। 1935। হ্যাঁ, এটাকেই বলা হয় যে সংবিধান তৈরির আধুনিক ভিত্তি। ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল। দেখো এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন। দেখ কোশ্চেনটাকে পড়ো, কি বলেছে। সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায়? অপশানগুলো পড়ো, স্ক্রিনে 4টে অপশান যাতে আসে দেখে দিচ্ছি। দেখ অপশানগুলো পড়ো। সুপ্রিম কোর্টের মূল অংশ বলতে কোনটি বোঝায়? বলো কি হবে, কি হবে? সূচনাকালে সুপ্রিম, এ দেখো সূচনাকালে সুপ্রিম কোর্ট সাংবিধানিক দ্বারা প্রদত্ত ক্ষমতা, ব্রিটিশ শাসনকালে সুপ্রিম কোর্ট যে ক্ষমতা ভোগ করত, আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত সমস্যা সুপ্রিম কোর্টের বিচারের ক্ষমতা, ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে, অথবা একদিকে ভারত সরকার, একদিকে ও এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য, দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধের জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু অপশান 4 হবে, কারণ সুপ্রিম কোর্টের ক্ষমতা শুধু একটা বিশেষ ছোট অংশের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে, রাজ্যের সঙ্গে রাজ্যের মধ্যে, এই সমস্ত কিছুই কিন্তু সুপ্রিম কোর্টের এখতিয়ার। দেখো অপশানটা অনেক বড় ছিল, তো এই কারণে আমাকে স্ক্রিনে আসেনি, তবে প্রথম 3টে অপশান অ্যান্সার হতেই পারে না। ওকে, চলো দেখে নাও কঠিন কোশ্চেন। কি বলেছে? ভারতবর্ষের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি বা স্থানগুলি হলো। থোরিয়াম উৎপাদন কি হবে বলা যাবে? দেখো থোরিয়াম উৎপাদন হয়, ভালো করে শুনে নাও, পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গাতে থোরিয়াম পাওয়া যায়, সেটা হচ্ছে পুরুলিয়া। তাহলে অ্যান্সার কি? অপশান এ, কেরালা, তামিলনাড়ু, রাঁচি, পুরুলিয়া। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চল চল নেক্সট, চিনি শিল্পের অবস্থান ভারতে উত্তর থেকে দক্ষিণ দিকে স্থানান্তরিত হচ্ছে, কারণ অর্থাৎ উত্তর ভারত থেকে আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে শিফট করছে, এর কারণ? স্যার, অধিক শর্করার পরিমাণটা বেশি, অধিক ফলনশীল এবং অধিক চিনিযুক্ত চারেরটা। আখ উৎপাদন, মানে শর্করার পরিমাণটা বেশি থাকছে। একদমই তাই, এটা পারফেক্ট অ্যান্সার অপশন 4। অধিক ফলনশীল ও অধিক চিনিযুক্ত আখ উৎপাদন সম্ভব হচ্ছে দক্ষিণ ভারতে, তাই দক্ষিণ ভারতে কিন্তু হচ্ছে। বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, নিচের মধ্যে কোন সাপটি বিষহীন? অজগর। 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 অজগর 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 কিন্তু বিষহীন সাপ। ওকে, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে প্রাপ্ত 4টে বিষাক্ত সাপের নাম কি? কেউটে বা গোকড়ো, চন্দ্রবড়া, কালাজ, শাঁখামুটি। ওকে, চল চল দেখে নাও, ভালো কোশ্চেন। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে? কঠিন কঠিন টপিক, ডাইরেক্ট এরকম অনুচ্ছেদ বা আর্টিকেল দিয়ে কোশ্চেন আসতেই পারে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 163 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 163। কঠিন। তো এটাতে বলা যায় যে একজন রাজ্যে একজন রাজ্যপাল থাকবে। রাজ্যপাল থাকে মানেটা কি? মানে ওর মধ্যে 63 ABCDর মধ্যে আছে যে রাজ্যপাল কোনো অঙ্গরাজ্যের নিয়োগ হওয়ার পরে কিভাবে নিজের কার্যবলী এগিয়ে নিয়ে যাবে, তাকে প্রথমেই বলা থাকে যে মুখ্যমন্ত্রী ও ওই রাজ্যের মন্ত্রিসভা রাজ্যপালকে বিভিন্ন ক্ষেত্রে তদানীন্তন সরকার সাহায্য করবে। এবং এটা ভালো করে, এটাও একটা আর্টিকেলে রয়েছে যে রাজ্যপাল চাইলে
পুরোপুরি নিজের মতো করে সাজিয়েও কাজ করতে পারে, পুরোপুরি নিজের মতো সাজিয়েও কাজ করতে পারে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখে নাও, ভালো কোশ্চেন। অলিম্পিক পতাকার 5টি মহাদেশ বৃত্ত মহাদেশ মহাদেশের প্রতীক। মহাদেশ। মহাদেশের প্রতীক। আর এটাও ইম্পর্টেন্ট যে মহাদেশের কিন্তু ডিফারেন্ট কালার ক্যারি করে। ওকে, হ্যাঁ, 5টা কালার 5টা কালার ক্যারি করে। চলো, এমআরআই এর ফুল ফর্ম ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আরেকবার বলো, আর শুনতে পেলাম না। দুয়েরটা দুয়েরটা। ম্যাগনেটিক রেজোনেন্স। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, একদম। চল নেক্সট কঠিন কোশ্চেন, এটা পারা কিন্তু ডিফিকাল্ট। নিচের বইগুলির মধ্যে কোনটি নীরদ চৌধুরী লেখেননি? কঠিন কোশ্চেন। ঠিক আছে, উনি লেখেননি কোনটা? ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া। চল পরে এই কোশ্চেনগুলো দেয় কিন্তু এরকম। দেখে নাও, ফিজিক্সের কোশ্চেন, 9-10 ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, নিউমেরিক্যাল টাইপ, আসন্ন রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পিএসসি পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি। 1 নিউটন বল 500 গ্রাম ভরের ওপর প্রয়োগ করলে ত্বরণ কত হবে? প্রথমে ফর্মুলা বলি, কি ফর্মুলা বলতে পারবে? এফ সমান এম এ। এফ সমান এম এ। তাহলে এফটা কি? এফটা হচ্ছে নিউটন বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ভর। ত্বরণ। এবার তাহলে বলতে পারে এ ইজ ইকাল টু এফ বাই এম। হ্যাঁ কি না? এইবার মানে দেখো, খুব 0.5। দেখো এইটা কি আছে? এইটা হচ্ছে নিউটন, নিউটন হচ্ছে গ্রাম, কেজি করতে হবে। এটা হচ্ছে এসআই একক, কিন্তু এইটা হচ্ছে সিজিএস একক। তাই গ্রামটাকে কিলোগ্রাম করতে হলে কি করতে হয়? 50 গ্রাম মানে 0.5 কেজি। হ্যাঁ কি না? তাহলে কি হবে? 1/0.5 হচ্ছে, অসুবিধা নেই। তাহলে কত হবে? 2 হয়েছে। ভালো করে দেখো, 2। এবার এককটা কি হচ্ছে? আচ্ছা দাঁড়াও, এখানে এককগুলো প্রত্যেকটা কিসে আছে বলতো? এখানে সিজিএস দিয়ে দেয়া আছে। সিজিএস এই 3টে একক সিজিএস এ দেওয়া আছে। ওকে, এই তাহলে এই 2 মিটার পার সেন্টিমিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি হবে? বলো কি হবে? 200 সেমি পার সেকেন্ড 100 স্কয়ার। দিয়ে গুণ করব। আচ্ছা 200 হবে। দাঁড়া, এখানে অপশানে কি বলো তো, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। অপশান 1-এ যা আছে, অপশান 2-এ তা আছে। আমার মনে হচ্ছে 0.5 হবে। দাঁড়া, হ্যাঁ ওই কারণে তো অপশান মিলছে না, আমি ওই জন্য এগোচ্ছি না অঙ্কটাকে। আর আমার মনে হচ্ছে দুটো অপশানের মধ্যে দুটো তো সেমি হতে পারে না, একটা মিটার হবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা? অপশান এ ধরে নিতে পারি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথা বুঝতে পারলে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ দুটো অপশন তো সেম হবে না। বোঝা গেছে? এই ব্যাপারগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পিএসসির ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষায় এটা আসার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, চল পরে কোশ্চেন দেখে নাও, একদম পুরো কোর কেমিস্ট্রি কোশ্চেন। নিম্নোক্ত কোন যৌগে 0 সমযোজিতা লক্ষ্য করা যায়? দেখি কে বলতে পারে। MgCl2। সমযোজিতা কোনটা হবে? MgCl2। আচ্ছা, আর কেউ? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর কেউ দেখো, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে BeCl2। দেখো এটা এখানে আমি কি করে ব্যাখ্যা করব জানি না। আমরা ও স্যার, জিরো আমি শুনছি জিরো। জিরো সব থেকে জিরো হচ্ছে সমাজ, হ্যাঁ BeCl2 হবে। দেখো আমরা জানি যে বেরিলিয়াম, তার তলায় কি থাকে? বেরিলিয়ামের তলায় কি থাকে? ম্যাগনেসিয়ামের তলায় কি থাকে? অ্যালুমিনিয়াম। ক্যালসিয়ামের তলায় কি থাকে? স্ট্রনসিয়াম। বেরিয়াম। এটা হচ্ছে একটা পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ভুক্ত। যত আমরা উপর থেকে নিচে নামবো তত কি হয়? তাদের সমযোজ্যতা হ্রাস পায়। তাহলে সব থেকে বেশি কোনটায় হবে? বেরিলিয়াম। তাহলে অ্যান্সার কি? BeCl2। মনে থাকবে? চল নেক্সট, কঠিন কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা? বলো দেখি, নিচের রাশিগুলির মধ্যে কোনটা ভেক্টর? দেখি কে বলতে পারে।
নিচের রাশি, বিভব হবে স্যার, প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা আর, বিভব। আচ্ছা আর কেউ নিচের রাশিগুলির মধ্যে কোনটা ভেক্টর? আর তড়িৎ বিভব স্যার। তড়িৎ বিভব বলছো, আর প্রাবল্য বলছো, আর কেউ কারোর কোনো কিছু, আর কারোর কোনো কিছু অ্যান্সার? বাকিরা চুপ করে গেলে কেন হবে? একটা অ্যান্সার দাও, হোক না, আলোচনা হোক না। এক্ষেত্রে অ্যান্সার কোনটা বলো তো? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বৈদ্যুতিক বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, ভালো করে শুনে নাও, ভেক্টর রাশি। চলো চলো নেক্সট কোশ্চেন। জীবনানন্দ দাশ লেখেন কোনটা? কোনটি জীবনানন্দ দাশের লেখা? যারা একটু মানে চর্চা থাকবে তারা করতে পারবে। জীবনানন্দ দাশের লেখা কোনটা? এর মধ্যে কোনটি জীবনানন্দ লিখেছেন? কি হবে? লিখে নাও অপশন 2, বেলা বেলা কালবেলা। বেলা কালবেলাই হবে। হ্যাঁ, বেলা বেলা কালবেলা। চলো পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে, দেখো। সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি প্রথমবারের জন্য হয়েছিলেন কোন সালে? 1938। 1938 হরিপুরা কংগ্রেস। পরের বছরও কিন্তু হয়েছিল, সেখানে কিন্তু ত্রিপুরী বিতর্ক, কংগ্রেস 1939। হ্যাঁ, কিন্তু সেখানে একটা বিতর্ক, সেখানে গন্ডগোল হয়েছিল। সেটা একটা রাজনৈতিক, ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেছে? হর্ষবর্ধন। 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 পারফেক্ট, হর্ষবর্ধন রচনা করেছে। কোশ্চেন আসে কিন্তু এগুলো। নেক্সট কোশ্চেন সাইমন কমিশন দিয়ে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাইমন কমিশন কোন ভাইসরয়ের সময় ভারতে আসে? আরউইনের সময়। কার সময় আসছে? একদম তাই, আরউইনের সময়। সাল মনে রাখলে কিন্তু পেয়ে যাবে। গোল টেবিল বৈঠকের প্রেক্ষাপট লর্ড আরউইন হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি আসেন কবে? উনি 27 নভেম্বরে 27-এর শেষে 27 রওনা দেন, আর ফেব্রুয়ারিতে তো পৌঁছান হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারিতে পৌঁছায়। 28-এ। তাহলে হ্যাঁ, তবে লর্ড আরউইনটা কোন সময় ছিল? 26 থেকে 31 তো। ও 31 যখন পর্যন্ত। হ্যাঁ, তাহলে আর তাহলে আরউইন ছাড়া আর কোন অপশন হতে পারে নাকি? না স্যার, ওটা না, আমি বলছি সালটা কোনটা অ্যাপ্রুভ করবেন, 27 না 28? যখন কমিশন নিযুক্ত করা হয়েছিল নভেম্বর মাসে, 27 সালের নভেম্বর মাসে, 27 ভারতে এসে পৌঁছাচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে। তাহলে যদি আসেন কথা বলে, ভারতে আসেন, তাহলে ফেব্রুয়ারি 1928। ওকে, ওকে। চলো দশম শিখ গুরু, সহজ কোশ্চেন। গোবিন্দ গুরু সিং। গোবিন্দ সিং। গোবিন্দ গুরু গোবিন্দ গোবিন্দ সিং। গোবিন্দ নয়, গোবিন্দ সিং বলাটাই উচিত। আমরা সবকিছু বেঙ্গলির মতো প্রোনাউন্সিয়েশন করা ঠিক নয়, আমাদের এর প্রোনাউন্সিয়েশন বড্ড বেঙ্গল টাইপ হয়ে যায়। দেখো নেক্সট কোশ্চেন। মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? হুন হুন। হুন শাসক মিহিরকুল। হুন শাসক মিহিরকুল, একদমই তাই। দেখো খুব ভালো প্রশ্ন কিন্তু। নেক্সট, কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? যতীন্দ্রনাথ দাস। যতীন্দ্রনাথ দাস। যতীন্দ্রনাথ দাস। দেখো যতীন্দ্রনাথ দাস, অনেকেই কিন্তু ওনার সম্বন্ধে খুব একটা পরিচিত নয়। উনি কিন্তু 63 দিন লাহোর জেলে 63 দিন অনশন করার পরে কিন্তু মারা যান। মারা যান। লাহোর জেল, এটাও আমি বলে রাখলাম, এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। কোন জেলে কাকে ফাঁসি দেওয়া হয়, জেল দিয়েও কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, চোল বংশের প্রতিষ্ঠাতা কে? ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন। রাজেন্দ্র চোল। চোল বংশের প্রতিষ্ঠাতা কে? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্যার কে? এখানে রাজেন্দ্র, কিন্তু অ্যাকচুয়াল তো কারিকল। না, অ্যাকচুয়ালি যদি বলা হয়, যদি চোল বংশের প্রতিষ্ঠাতা এখানে এখানে বা সেখানে বলে নয়, যখনই প্রতিষ্ঠাতা বলা হবে, এখনো অ্যান্সার আমি পাইনি, অ্যান্সার হবে বিজয়ালয়। ঠিক আছে, অ্যান্সার হবে বিজয়ালয়। বুঝতে পারলে? সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তবে তবে যদি চোল সাম্রাজ্য সকলের পরিচয় লাভ করে, বা সাম্রাজ্য কিছুটা মানে একটা মানে কি বলবো ফুলে ফেপে ওঠে, বিস্তৃতি লাভ করে বিস্তৃতি লাভ করে, রাজেন্দ্র চোলের সময় নয়, রাজা রামের সময়। ঠিক আছে, পরে তার স্যার আমি অনেক জায়গায় কারিকল দেখেছি চোল বংশের প্রতিষ্ঠাতা। না, আমি কিন্তু বিজয়ালয় বলেই জানি। ঠিক আছে, তুমি আমায় কোনো জায়গায় তথ্য পেলে বা কোনো জায়গায় পেলে পাঠাও। পরবর্তীকালে 1014 সালের দিকে রাজেন্দ্র চোল হচ্ছে একদম মানে কি বলবো মানে মানে ব্যাপারটাকে আরো একটা শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। ওকে, এই যে আমি রাজার কথা বলছি বা রাজারাম কথা বলছি, এরাই হচ্ছে রাজা রাজেশ্বর শিব মন্দির, যেটা তাঞ্জোরে অবস্থিত। রাজরাজেশ্বর। হ্যাঁ, যেটা হচ্ছে তাঞ্জোরে অবস্থিত। যে তাঞ্জোর
একটা অন্যতম শস্যাগার বলা হয়, মন্দির। সেটা কিন্তু এই রাজা রাম প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, চল পরে কোশ্চেন। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? শেষ শাসক বৃহদত্ত। বৃহদত্ত হবে। মৌর্য বংশের সরি শেষ কেন, সরি এক্সট্রিমলি সরি, শ্রেষ্ঠ আমার পড়তে ভুল। এবার বলো শ্রেষ্ঠ হ্যাঁ? শ্রেষ্ঠ অশোক। অশোক একদম, আমার পড়তে ভুল সরি, আমি তো অপশন খুঁজে পাচ্ছিলাম না। দেখে না, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে স্থানে হয়েছিল সেটি হলো চম্পারণ বিহার। চম্পারণ বিহার। চম্পারণ বিহার। আলোচনা কিন্তু এগুলো ক্লাসে হয়েছে আগে, চ্যাপ্টার ভিত্তিক। নেক্সট কোশ্চেন, 1855-56 সালের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সিধু কানু। কে ছিল? আমি এটা যখনই আগে আলোচনা করেছিলাম অনেকেই বিরসা মুন্ডা বলে দেয়, ওটা কিন্তু মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ। তাহলে এক্ষেত্রে আনসার কি? সিধু ও কানু। চল, হয়ে এসছে। মারাঠা সংবাদপত্র কেশরী শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। এটা কিন্তু কমন টাইপের প্রশ্ন, অনেকেই এর অ্যান্সার জানো। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু দারুণ কোশ্চেন, প্রচুর পরীক্ষা আছে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। 1761 কাদের সঙ্গে কার মধ্যে হয়েছিল? কার মধ্যে হয়েছিল? বলো। মারাঠা ও আফগান শাসক আহমেদ শাহ আবদালির মধ্যে। এই যুদ্ধে মারাঠারা মানে বীর মারাঠারা শোচনীয়ভাবে হেরে যায় এবং বাজিরাওয়ের মৃত্যু হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হলো? ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর, পারফেক্ট অ্যান্সার, ক্যাসপিয়ান সাগর। পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো শিকার করা, মাছ ধরা, চাষবাস করা, এগুলি কিসের উদাহরণ? মুখ্য কার্যের উদাহরণ। মুখ্য কার্য, এগুলো প্রধান কাজ। চলো নেক্সট দেখে নাও। কোন নদী সাংপো দিহং নামে পরিচিত? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তার বিভিন্ন গতিপথে বিভিন্ন রকম নাম পরিবর্তন করে। যে নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত? মহানদী। কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন শহরের নিকট অবস্থিত আলোচনা করেছিলাম? কটক শহরের নিকট। না সম্বলপুর। সম্বলপুর বলেছিলাম সম্বলপুর। চল নেক্সট, বিহারের দুঃখ? কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে, কোসি নদী। নেক্সট কোশ্চেন দেখে নাও, হয়ে এসছে। সুন্দরবন হলো একদম ম্যানগ্রোভ অরণ্য। দেখো এই স্ট্যান্ডার্ডই কোশ্চেন আসবে, খুব কঠিন বলা যায় না। এরপরে কোশ্চেন দিয়ে কারা পারে। ওয়ার্ল্ড জিওগ্রাফি। অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকা হলো? ভেরি গুড, মারে ডার্লিং অববাহিকা। সুন্দর। চলো নেক্সট কেমিস্ট্রি কোশ্চেন। এটাই আজকে শেষ প্রশ্ন, দেখে নাও। যে যৌগ তৈরি হওয়ার ফলে চুন জল ঘোলা হয়ে যায়, কি কারণে চুন জলটা বলো? ক্যালসিয়াম কার্বনেট, একদমই তাই। এটি কেন? এটি জলে কি হয়? এটি জলে অদ্রবণীয়। এটা জলে অদ্রবণীয়। এই কারণে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিতে চুন জল ঘোলা হয়ে যায়। ওকে, দেখো আজকে তাহলে এতটাই থাকলো। তোমাদের গ্রুপে আমি যে ভূগোলের যে দিয়েছিলাম একটু রেডি করো, এরপর আমি ভূগোল ক্লাস নেব। তবে ফুড এসআইয়ের ডেট তো ডিক্লেয়ার হয়ে গেছে, 17 আর 18, তাই তো? না 16 আর 17? কোনটা? 16-17। এবার অবাক করা ব্যাপার, আগের বছর মানে আগের যে পরীক্ষা হয়েছিল 2019 সালের যে ফুড এসআই, সেখানে একটা শিফটেই পরীক্ষা হয়েছিল 12টা থেকে 1:30। কি কোনো একটা কারণে, একটা অবাক কারণে এবারও ভেবেছিলাম 2টো শিফট হয়তো হবে। দুদিন পরীক্ষা 3টে করে শিফট, 3টে করে করেছে। 6টা শিফট। এটা একটা কি রকম ভাবে হবে, কি ব্যাপার এটা? আশ্চর্য হচ্ছে ওএমআরটা পর্যন্ত দেবে না। ওএমআর কেন দিতে যাবে? কোশ্চেন মানে এটা ওএমআর বলছি, বুকলেটটা পর্যন্ত দেবে না। কোশ্চেন তোমাকে দেবে না, যাতে কোশ্চেন ব্যাপারটা কি কেউ যেন না দেখতে পায়, কারোর যাতে না হয়,
তবে স্টুডেন্টদের দেখো ব্যাপারটা কি, দেখো যারা পরীক্ষা দেবে তারা তো বলতে পারে ফিরে এসে এই অঙ্ক করেছিল, এই কোশ্চেন এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন 50টা জিকের কোশ্চেন মনে রাখা পরীক্ষার হল থেকে বেরিয়ে কিন্তু সবারই মানে সমস্যা। এবার কোশ্চেন দিয়ে দিলে কি হয়, একটা আইডিয়া চলে আসে এইরকম কোশ্চেন আসবে, এরকম ব্যাপার, বা একটা দিনের গ্যাপ থেকে যাচ্ছে, তো এই কারণে এই সিদ্ধান্তটা খুব একটা ভুল নয়। তবে একদিনেই পরীক্ষাটা 3টে শিফট করলে পেপারটা এক ভালো প্রশ্ন হতো। তো আর হবে না 6টা শিফটে। হ্যাঁ মানে একই প্রশ্ন না হলেও মানে ধাঁচটা বোঝা যাবে তো, যে কি কি টপিক পড়তে হয় বা কি কি ব্যাপার। যাই হোক, জিকে গুলো এবার আমি একটু কঠিন কঠিন টাইপেরই করিয়ে রাখবো। তাই এই জিকে এই ক্লাসগুলো একটু করে রাখো। আর মাত্র 20 দিন বাকি। ম্যাথের যে চ্যাপ্টারগুলো হয়েছে একটু প্র্যাকটিস করতে থাকো। আশা করবো প্রত্যেকের পরীক্ষা ভালোই স্যার হবে। জিওগ্রাফির যে লিঙ্কটা দিয়েছেন ওটা আপডেটেড, মানে এই আপডেটেড, র্যাঙ্ক গুলো? র্যাঙ্কগুলো আপডেটেড, মানে আগের ভিডিও, কিন্তু এটা হচ্ছে আমি দেখেছি যে এরপরে ওই ওই জন্য এগ্রিকালচারটা আমি ডিলিট করে দিয়েছি। কেন বলো তো, এগ্রিকালচার অনেকেই চাইছিলে, কিন্তু এগ্রিকালচারের দেখলাম অনেক ডেটা না পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এগ্রিকালচারের ক্লাস নিতেই হয় ওটা ফুডের পরে নেব, বাট লাইভ নেব, যাতে ডেটাগুলো আপডেট করতে পারি। ওকে, শক্তি সম্পদ বা খনিজ সম্পদ এই পার্টটা অতটা পরিবর্তন হয়নি বললেই চলে, বুঝতে পারলে। কিন্তু কৃষি প্রচুর পরিবর্তন হচ্ছে ডেটা ওয়াইজ। তাই কৃষির ক্লাসটা আমি স্টপ রাখলাম, ওটার ফুড এসে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে 2টো ক্লাস নেব, লাইভ ক্লাসই নেব। ওকে, চল আজকে তাহলে এতটাই।